গল্পের শুরু হয় জম্বি অ্যাপোকালিপসের মাঝে, যেখানে মলি আর নিক লাস ভেগাস থেকে নিজেদের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিল। চারদিকে ধ্বংসলীলা ছড়িয়ে পড়েছিল এবং শহরটা আর বসবাসের যোগ্য ছিল না। এখন তাদের পরিকল্পনা ছিল যে তারা কোনোভাবে এয়ারফিল্ড পর্যন্ত পৌঁছে যাবে, যেখানে তাদের কিছু বন্ধু অপেক্ষা করছে, এবং সেখান থেকে প্লেন নিয়ে জম্বিদের এলাকা থেকে দূরে চলে যাবে। কিন্তু মরুভূমির মাঝ দিয়ে সফর করার সময় হঠাৎ মলির শরীর খারাপ হতে শুরু করে। বাধ্য হয়ে নিক গাড়ি থামিয়ে দেয় যাতে সে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে। কিন্তু তাদের সমস্যা এখানেই শেষ হয় না। মলি গাড়িতে ফিরে বসা মাত্রই গাড়ির পেছনের টায়ারটা একটি গভীর গর্তে আটকে যায় এবং শত চেষ্টা করার পরও বের হয় না। নিক ঘাবড়ে গিয়ে নিজের মোবাইল বের করে এবং তার বন্ধু জিমিকে কল করার চেষ্টা করে। তখনই মলির নজর পড়ে দূরের মরুভূমিতে একটি ছায়ার উপর। মনোযোগ দিয়ে দেখার পর দুজনেই বুঝতে পারে যে কেউ তাদের দিকে এগিয়ে আসছে। সে কোনো মানুষ নয়, বরং স্যুট টাই পরা একটি জম্বি ছিল, যে অত্যন্ত ধীর গতিতে তাদের দিকে আসছিল। নিক সাথে সাথে ড্যাশবোর্ড থেকে পিস্তল বের করে এবং জম্বির দিকে ফায়ার করে, কিন্তু তার নিশানা খুব একটা নিখুঁত ছিল না। বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর পর সে জম্বির বুকে গুলি করে তাকে মাটিতে ফেলে দিতে সক্ষম হয়। কিন্তু ভয় এখনও শেষ হয় না, কারণ কিছুক্ষণের মধ্যেই সেই জম্বিটা আবার উঠে দাঁড়ায় এবং তাদের দিকে এগোতে থাকে। এবার দুজনের কাছে আর কোনো উপায় বাকি থাকে না। তারা তাড়াতাড়ি গাড়িতে ফিরে বসে সেটি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু টায়ার তখনও গর্তে আটকে ছিল, যে কারণে গাড়ির সামনে এগোতে পারছিল না। বাধ্য হয়ে তারা নিজেদেরকে গাড়ির ভেতরে লক করে নেয় এবং সব জানলা বন্ধ করে দেয়। বাইরে জম্বি পুরো শক্তি দিয়ে কাঁচ ভাঙার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। কয়েক ঘন্টা কেটে যায় এবং রাত হয়ে যায়, কিন্তু জম্বি তখনও ওখানেই দাঁড়িয়ে থাকে, একটানা কাচের উপর আঘাত করতে থাকে। পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন নিক বুঝতে পারে যে তাড়াহুড়োই সে তার মোবাইল গাড়ির বাইরে ফেলে এসেছে। এখন তাদের কাছে কারো কাছে সাহায্য চাওয়ার আর কোনো উপায় থাকে না। মানসিক চাপের কারণে দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়, তবে কিছুক্ষণ পর তারা দুজনেই শান্ত হয়ে যায়। হঠাৎ তারা অনুভব করে যে বাইরে সব শান্ত হয়ে গেছে, জম্বিকে কোথাও দেখা যাচ্ছে না। এটা ভেবে যে হয়তো বিপদ কেটে গেছে, মলি পেছনের সিট থেকে টর্চ বের করে এবং নিকের সাথে মোবাইল খুঁজতে বাইরে বেরোয়। মলি গাড়ির কাছে মাটিতে মোবাইলটা পেয়ে যায় এবং সে আনন্দের সাথে নিককে সেটা বলার জন্য পেছন ফেরে। কিন্তু তখনই এক মুহূর্তে সব কিছু বদলে যায়। হঠাৎ সেই জম্বিটা পেছন থেকে হামলা করে এবং নিকের ঘাড়ে কামড়ে দেয়। মলি নিজের চোখের সামনে এই সব হতে দেখতে থাকে, চেয়েও সে কিছুই করতে পারে না, এবং কিছু মুহূর্তের মধ্যেই জম্বিটা তার বয়ফ্রেন্ডকে পুরোপুরি আছড়ে কামড়ে খেয়ে ফেলে। ভয় ও ট্রমার মধ্যে মলি দৌড়ে গাড়িতে ফিরে যায়, তাড়াহুড়ো করে নিজের ব্যাগ খাওয়া দাওয়ার জিনিসপত্রে ভর্তি করে এবং সেখান থেকে বেরোনোর প্রস্তুতি নেয়। কিন্তু তখনই জম্বি আবার উধাও হয়ে যায়। তার মনে হয় যে সে হয়তো বেঁচে গেছে, কিন্তু পরের মুহূর্তেই সেই জম্বিটা একদম তার কাছে চলে আসে এবং তার উপর হামলা করার চেষ্টা করে। এবার মলি কোনোমতে অন্যদিকের দরজা দিয়ে বেরিয়ে অন্ধকার মরুভূমির দিকে দৌড় লাগায়। ভাগ্যক্রমে সে সারা রাত জীবিত বেঁচে থাকে। সকাল হতেই সে বুঝতে পারে যে এয়ারফিল্ড এখনও অনেক দূরে। যখন সে নিজের ব্যাগ চেক করে, তখন তাতে মাত্র কয়েক বোতল জল আর চকলেট বার থাকে, যেগুলো দিয়ে পুরো সফর কাটাতে হবে। প্রচণ্ড ক্লান্ত হওয়া সত্ত্বেও মলি হার মানে না এবং ঘন্টার পর ঘন্টা মরুভূমিতে হাঁটতে থাকে। রাত হলে সে ছোট একটা আগুন জ্বালিয়ে বিশ্রাম নেয়, কিন্তু তাকে তাড়া করা জম্বিটা আবার ফিরে আসে এবং তার উপর হামলা করার চেষ্টা করে। মলি কোনোমতে তার থেকে বেঁচে একটি পাহাড়ের দিকে দৌড়ায় এবং ক্লান্তির কারণে একটি পাথরের উপরেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে সুরক্ষিতভাবে জেগে ওঠে, কিন্তু তার ঠিক পাশেই সেই জম্বিটা দাঁড়িয়ে থাকে, যে কিনা পাথরটাতে চড়তে পারছিল না। এটা বুঝতে পেরে যে জম্বি তার গন্ধের দিকে আকৃষ্ট হয়, মলি নিজের পকেট থেকে একটা জিনিস বের করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। জম্বিটা সেই দিকে চলে যায় এবং মলি নিচে নামার চেষ্টা করে, কিন্তু সে পা পিছলে মাটিতে পড়ে যায়। আওয়াজ শুনতেই জম্বি আবার তার দিকে ঘুরে যায়। বাধ্য হয়ে মলি আগুনের কাছে রাখা তার ব্যাগের দিকে দৌড়ায়। জম্বি আবার তাকে তাড়া করে, কিন্তু সে বুঝে যায় যে সে অনেক ধীর গতির। ভয়ের মাঝেই সে তাকে নিয়ে মজা ওড়াতে শুরু করে এবং নিজের সফর চালিয়ে যায়। কয়েক ঘন্টা পর সে জম্বিটাকে পেছনে ফেলে আসে, কিন্তু এখন তার কাছে জল প্রায় শেষ হয়ে এসেছিল এবং গরমে তার অবস্থা খারাপ হতে শুরু করে। তখনই মরুভূমির মাঝে সে একটি ফাঁকা পড়ে থাকা বাড়ি দেখতে পায়। সে ভেতরে যায়, কিন্তু সেখানে না তো খাবার পাওয়া যায় আর না জল। একটা ঘরে পড়ে থাকা পুরনো গদি দেখে সে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু হঠাৎ সে কারোর পায়ের আওয়াজ শুনতে পায়। তার ভয় সত্যি হয়ে যায়। সেই জম্বিটাই যে তাকে তাড়া করছিল, সে বাড়িটার ভেতরে ঢুকে পড়ে। মলি দৌড়ে বাথরুমে লুকিয়ে পড়ে এবং শাওয়ারের পর্দার পেছনে গিয়ে দাঁড়ায়। জম্বি তার গন্ধ শুকিয়ে ঠিক সেখানেই পৌঁছে যায়। পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে যখন বাথটাবের মধ্যে একটি কাঁকড়া বিছে তার শরীরের ওপর হামাগুড়ি দিতে শুরু করে। কোনো আওয়াজ না করে মলি নিজেকে সামলে নেয়। শেষমেশ জম্বিটা সেখান থেকে চলে যায়।
সুযোগ পেলেই সে কাঁকড়া বিছিটিকে মেরে ফেলে এবং চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। বাইরে এসে সে আবার জিমিকে কল করার চেষ্টা করে, কিন্তু এখনও কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না। তার শেষ জলটুকুও ফুরিয়ে আসছিল এবং দূর দূরান্ত পর্যন্ত কোনো জনবসতি চোখে পড়ছিল না। হতাশার মাঝে হঠাৎ সে আবার সেই জম্বিটাকে দেখতে পায়, যে এখনও মানুষের মাংসের খোঁজ করছিল। মলি বুঝে যায় যে এর হাত থেকে বাঁচা সহজ নয়। সে পাথর তুলে তার দিকে ছুঁড়ে মারে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সে জম্বির মাথায় আঘাত করার কথা ভাবে, কিন্তু নিকের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা মনে পড়তে পালানোর সিদ্ধান্ত নেয়। ধাওয়া চলতে থাকে। রাগ আর ক্লান্তিতে মলি জম্বিদাকে গালিগালাজ করতে শুরু করে। তখনই সে বুঝতে পারে যে জম্বির বোকামি হলো তার নিজের শক্তি, কারণ জম্বি উঁচুতে চড়তে পারে না। এই চিন্তার সাথে সে একটা পাহাড়ের ওপর থাকা গুহায় উঠে যায় এবং কয়েক ঘন্টা সেখানেই বিশ্রাম নেয়। সকাল হলে সে নিজের জিনিসপত্র দেখে, যেখানে খাবার মতো শুধু একটা চকলেট, একটুখানি জল আর একটা ড্রিঙ্ক বেঁচে ছিল। তবুও বেঁচে থাকার জেদ তাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। অনেকটা সময় হাঁটার পর সে দূরে একটা রাস্তা দেখতে পায় এবং তার মনে হয় যে হয়তো এখন তার বেঁচে ফেরা সম্ভব। কিন্তু তার এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ হঠাৎ সে বুঝতে পারে যে সামনে থেকে একটা ভয়ঙ্কর বালির ঝড় খুব দ্রুত তার দিকে ধেয়ে আসছে। পরিস্থিতি খারাপ হতে দেখে মলি পিছিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিছু মুহূর্তের মধ্যেই বালির বিশাল মেঘ চারদিকে ছড়িয়ে পড়ে এবং তার চোখের সামনে সবকিছু ঘোলাটে হয়ে যায়। প্রবল বাতাস আর উড়ন্ত বালির কারণে মলি কিছুই পরিষ্কার দেখতে পায় না। ঠিক এই কারণেই সে এটা বুঝতে পারে না যে সেই জম্বিটা আবারও তার একেবারে কাছাকাছি চলে এসেছে এবং তার উপর হামলা করার চেষ্টা করছে। তবুও সাহস জুগিয়ে মলি কোনো মতে তার হাত থেকে নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু ঝড়ের জোর এতটাই বেশি ছিল যে সেটা তাকে মাটিতে ফেলে দেয় এবং মলি অজ্ঞান হয়ে যায়। কয়েক ঘন্টা পর যখন বালির সেই বিশাল মেঘ কেটে যায়, তখন সেখানে শুধু মলেই অবশিষ্ট থাকে এবং সে তখনও বেঁচে ছিল। সে ধীরে ধীরে জ্ঞান ফেরে, উঠে দাঁড়ায় এবং তখনই তার নজর রাস্তার ওপর দিয়ে যাওয়া একটি ট্রাকের ওপর পড়ে। সে নিজের পুরো শক্তি দিয়ে সাহায্যের জন্য চিৎকার করে। ট্রাকটা থামে এবং সেখান থেকে দুই বন্ধু টেড আর জেসন নিচে নেমে আসে। তারা সাথে সাথে মলিকে জল দেয় এবং তাকে গাড়ি পর্যন্ত নিয়ে যায়। গাড়িতে বসে মলি তাদেরকে জানায় যে সে একটা এয়ারফিল্ডের দিকে যাচ্ছিল, কিন্তু বালির ঝড়ে তার ব্যাকপ্যাকটা কোথাও হারিয়ে গেছে। এই কথা জেনে দুই বন্ধু ব্যাকপ্যাক খুঁজতে বেরিয়ে যায় এবং এই ফাঁকে মলি প্রথমবার শান্তিতে বসার আর শ্বাস নেওয়ার সুযোগ পায়। সেটাও যখন থেকে তার জম্বিটার সাথে দেখা হয়েছিল। সে নিজের মোবাইল ফোনের ব্যাটারিও চার্জ করে নেয়, কিন্তু যেই সে গাড়ির সানরুমে লাগানো আয়নায় দেখে, তার নজর একটি ছবির উপর পড়ে। একজন বাবা আর তার ছেলের ছবি, যারা এখন মারা গেছে। এটা দেখে মলির মনে সন্দেহ সৃষ্টি হয়, কারণ ছবিতে দেখতে পাওয়া ছেলেটি সেই একই ক্যাপ পরেছিল যেটা ওই দুজনের মধ্যে একজন পরেছিল। তার সন্দেহ আরও গাঢ় হয় এবং খোঁজাখুঁজি করার পর মলি একটি জ্যাকেটের নিচে কয়েদির পোশাক খুঁজে পায়। এবার তার পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে এরা দুজন পলাতক অপরাধী। কিছুক্ষণ পর ট্যাড আর জেসন ব্যাকপ্যাক নিয়ে ফিরে আসে এবং মলির কাছে এয়ারফিল্ডের রাস্তা জিজ্ঞেস করে। মলি জায়গাটার কথা বলতে অস্বীকার করে, কেবল তাদের সাহায্যের জন্য ধন্যবাদ জানায় এবং বলে যে এখন সে একাই সামনে এগোবে। কিন্তু তখনই দুই অপরাধী নিজেদের আসল রূপ দেখিয়ে দেয়। জেসন মলির মুখে কাপড় বেঁধে দেয় এবং টেড তাকে জোর করে গাড়ি থেকে বাইরে টেনে বের করে একটি চাকু দেখায়। সে হুমকি দেয় যে যদি সে এয়ারফিল্ডের ঠিকানা না বলে, তবে সে তাকেও ঠিক সেভাবেই মেরে ফেলবে যেভাবে সে গাড়ির মালিক এবং তার ছেলেকে মেরেছিল। এবার মলির কাছে আর কোনো উপায় থাকে না এবং সে এয়ারফিল্ডের ঠিকানা বলে দেয়। কিন্তু অপরাধীদের মন তখনও ভরে না। তারা তাকে গাড়ির পেছনে গিয়ে তার উপর আরও বেশি হামলা করার চেষ্টা করে। তখনই এই অসহায় এবং ভয়ঙ্কর পরিস্থিতিতে একটি অপ্রত্যাশিত সাহায্য সামনে আসে। সেই জম্বিটাই যে মরুভূমিতে একটানা মলিকে তাড়া করছিল, বালির নিচ থেকে বেরিয়ে এসে গাড়ির দিকে এগোতে থাকে। জেসন যে কিনা টেডকে মলির উপর হামলা করতে দেখেছিল, সে জম্বিকে তার দিকে আসতে দেখে ফেলে, কিন্তু তাকে সতর্ক করার সময় সে পায় না। পরের মুহূর্তেই জম্বিটা টেডের ঘাড়ে দাঁত বসিয়ে দেয় এবং তাকে মাটিতে ফেলে নির্মমভাবে তার মুখমণ্ডল আঁচড়ে ছিঁড়তে শুরু করে। পুরো দৃশ্যটা দেখে মলি স্তব্ধ হয়ে যায়, তবে নিজেকে সামলে নিয়ে সে কোনো মতে উঠে দাঁড়ায়। এরই মাঝে জেসন গাড়িতে বসে সেখান থেকে পালিয়ে যায়। এই ভয়ঙ্কর দৃশ্য মলিকে তার অতীতের কথা মনে করিয়ে দেয়। এক মুহূর্তের জন্য তার মনে হয় যে সে একটা ছোট ছেলের কাছে দাঁড়িয়ে আছে, যে হয়তো তার নিজের ছেলে। কিন্তু সে জানে যে দাঁড়ানোর মতো সময় নেই, কারণ জম্বিটা খুব জলদি তার শিকার শেষ করে আবার তাকে তাড়া করবে। ভাগ্যক্রমে পালানোর সময় অপরাধীর শরীর থেকে একটা বাক্স পড়ে যায়, যার মধ্যে আরও কিছু জলের বোতল আর একটা লাইফ র্যাফট থাকে। মলি তাড়াতাড়ি র্যাফটটাতে হাওয়া ভরে
জলের বোতলগুলো তাতে রাখে এবং রাস্তার দিকে এগোতে শুরু করে। বেশি দেরি হয়বার আগেই জম্বিটা আবারও তার পেছনে চলে আসে। রাস্তায় মলি বেশ কয়েকটি পুরনো টায়ার দেখতে পায় এবং তার মাথায় একটা বুদ্ধি আসে। সে জম্বির গলায় টায়ার বেঁধে দিয়ে সেটাকে রাফটের সাথে জুড়ে দেয়, যাতে সে চলতে চলতে তার জিনিসপত্রও টানতে থাকে। এই পরিকল্পনা কাজ করে যায় এবং দুজনেই মরুভূমির মাঝ দিয়ে সামনে এগোতে থাকে। এই সফরের মাঝে মলি নিজের মনের সব ক্ষোভ উগড়ে দেয়, তার সাথে যা কিছু হয়েছে এবং তার অতীত নিয়েও। সে জানায় যে কয়েক বছর আগে সে একটি ছেলের জন্ম দিয়েছিল, যার নাম ছিল চেস, কিন্তু নিজের স্বাধীন জীবনের কারণে সে তাকে নিজের বড় বোন এলির কাছে রেখে এসেছিল, কারণ সে জানত যে সে একজন ভালো মা হতে পারবে না। কথা বলতে বলতে তারা একটি বড় পাথরের কাছে পৌঁছায়। মলি জম্বিকে বেঁধে রাখা দড়িটা সেই পাথরের সাথে বেঁধে দেয় এবং তাকে সেখানেই ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যেই সে এটা করে, জম্বিটি পুরো শক্তি দিয়ে তার পেছনে আসার চেষ্টা করে। এটা দেখে মলির মনে অপরাধ বোধ জেগে ওঠে। নিজের বিবেকের সাথে লড়াই করে সে জম্বিটার সামনে দাঁড়ায় এবং তাকে কথা দেয় যে সে যদি ঠিকমতো আচরণ করা শেখে তবে সে তাকে মুক্ত করে দেবে। মলি টায়ারটা খুলে দেয় এবং জম্বিটাকে মুক্ত করে দেয়। জম্বিটার সাথে সাথে তার দিকে এগোয়, কিন্তু মলি কঠোরভাবে তাকে থামার নির্দেশ দেয়। আশ্চর্যের বিষয় হলো যে জম্বিটা তার কথা মেনে নেয়। এখন জম্বি পুরোপুরি তার আয়ত্তে থাকে। এরপর মলি একটু উঁচুতে আরও একটি আগুন জ্বালায়। সন্ধ্যা নামতেই সে তার নতুন সঙ্গীকে নিজের অতীতের আরও কিছু গল্প শোনায়। সে জানায় যে সে আর তার ছেলে একসময় সুতো দিয়ে জোড়া দুটি কৌটো দিয়ে চাইনিজ ভেসপার্স খেলত। ছেলের থেকে আলাদা হবার পর থেকে মলি চেসের শেষ স্মৃতি হিসাবে ওই কৌটোগুলোর মধ্যে একটা সবসময় নিজের কাছে রেখে এসেছে। এই সব কিছু বলার পর মলি সারা রাত বিশ্রাম নেয়। পরদিন সকালে সে আর জম্বিটা রাস্তা পর্যন্ত পৌঁছে যায়। ঠিক সেই সময়েই বেশ কয়েকটি সেনা গাড়ি সেখান দিয়ে যায়। ভয়ে মলি তার বন্ধুকে রাস্তার অন্যদিকে লুকিয়ে ফেলে, যাতে সেনারা তাকে মেরে না ফেলে। মনে হচ্ছিল যেন কেউ তাদের দুজনকে দেখেনি, কিন্তু তখনই একটা সেনা গাড়ি রাস্তার মাঝখানে থেমে যায় এবং আশেপাশের এলাকায় তল্লাশি শুরু করে দেয়। মলি জম্বিকে চুপ থাকার ইশারা করে এবং নিজে সেনাদের সাথে কথা বলতে চলে যায়। সে বলে যে সে এয়ারফিল্ডে নিজের স্বামীর সাথে দেখা করতে যাচ্ছে। এই কথাটা সেনাদের মনে সন্দেহের জন্ম দেয়, কিন্তু তা সত্ত্বেও তারা তাকে সামনে এগোতে দেয়। তখনই জম্বি মলির কথা অমান্য করে সেনাদের সামনে চলে আসে। সেনারা সাথে সাথেই তার দিকে বন্দুক তাক করে। মলি তৎক্ষণাৎ তার সামনে গিয়ে দাঁড়ায় এবং সেনাদের কাছে মিনতি করে যেন তারা গুলি না চালায়। এই অদ্ভুত দৃশ্য দেখে সেনাদের বিশ্বাস হয়ে যায় যে জম্বিটাই তার স্বামী। তারপর মলির রাস্তা পরিষ্কার করার কথা বলে, যাতে তারা দুজনে সামনে এগোতে পারে। কিন্তু তখনই তাদের মধ্যে একজন জম্বিটার পায়ে গুলি করে দেয়। এটা দেখে এই নিষ্ঠুরতায় মলির ঘেন্না বোধ হয়। সে জম্বিটাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু ভুলবশত সেই জম্বিটা তার আঙুল কামড়ে দেয়। মলির সাথে সাথে বুঝে যায় যে এর মানে কি, সেও খুব তাড়াতাড়ি জম্বি হয়ে যাবে। সে দৌড়ে গিয়ে নিজের ব্যাগ খোলে এবং ক্ষতের উপর ওষুধ ঢেলে সেটাকে জীবাণুমুক্ত করার চেষ্টা করে, কিন্তু খুব জলদি সে বুঝতে পারে যে ইনফেকশন তার আঙুলে ছড়িয়ে পড়ছে এবং সেও শিগগিরই জম্বি হয়ে যাবে। হতাশায় মলি নিজের হাত মাটিতে রাখে এবং কাছে পড়ে থাকা একটি পাথর দিয়ে সংক্রমিত আঙুলটার উপর জোরে জোরে আঘাত করতে শুরু করে, যতক্ষণ না সেই আঙুলটা আলাদা হয়ে যায়। ব্যথা আর কষ্ট সত্ত্বেও সে নিজেকে জম্বি হয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপর সে নিজের ব্যাগ থেকে টেপ বের করে হাতে ব্যান্ডেজ বেঁধে নেয়। এরপর সে আবার রাস্তায় ফিরে আসে। সে সেই জম্বির ওপর রেগেও ছিল যে কিনা তাকে কামড়েছে, কিন্তু তা সত্ত্বেও তাকে মাটিতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তার আফসোস হয়, কারণ গুলি লাগার কারণে সে হাঁটতেও পারছিল না। এবার বাধ্য হয়ে মলি তাকে একটা ডিঙির ওপর শুইয়ে রাস্তায় টেনে টেনে সামনে এগোয়। কিছুক্ষণ পর সে দূরে এয়ারফিল্ড দেখতে পায়, কিন্তু ততক্ষণে তার জম্বি বন্ধু সামনে এগোনোর শক্তি হারিয়ে ফেলে। মলি তাকে ওঠার জন্য বলে, কিন্তু জম্বিটা তার স্যুটের পকেটের দিকে ইশারা করে। মলি পকেট চেক করে এবং একটা ওয়ালেট পায়, যার মধ্যে তার পরিচয়পত্র থাকে। মানুষ থাকা অবস্থায় জম্বিটার নাম ছিল ড্যারেল। সে একটি ছবিও খুঁজে পায়, যেখানে ড্যারেল একটি যুবতীর সাথে ছিল, যে হয়তো তার পার্টনার ছিল। মলি বুঝে যায় যে ড্যারেলও তারই মতো পরিস্থিতির শিকার ছিল। সে তার বন্ধুকে শেষবারের মতো মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। রাস্তা থেকে একটি বড় পাথর তুলে সে ড্যারেলের কাছে যায় এবং রাস্তায় তাকে সাহায্য করার জন্য তাকে ধন্যবাদ জানায়। তারপর পাথর দিয়ে আঘাত করে তার জম্বি বন্ধুর কষ্টকে চিরকালের মতো শেষ করে দেয়। এরপর মলি একা রাস্তায় এগিয়ে যায় এবং শেষমেশ এয়ারফিল্ডে পৌঁছায়। সেখানকার চারপাশ একদম শুনশান লাগছিল, কিন্তু তার চোখে মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি লাল ক্যাডিল্যাক গাড়ি পড়ে। যেই সে কাছে যায়, সে গুলি চলার আওয়াজ শুনতে পায় এবং সাথে সাথে গাড়ির পেছনে লুকিয়ে পড়ে।
দূর থেকে সে দেখতে পায় যে গুলি যে চালাচ্ছে সে হলো জিমি। যখন জিমি বুঝতে পারে যে মলি এখনও মানুষ, তখন সে ফায়ারিং থামিয়ে দেয়। সব পরিষ্কার হয়ে যাওয়ার পর মলি জানায় যে রাস্তায় তার বয়ফ্রেন্ড মারা গেছে। জিমিও জানায় যে রাস্তায় সেও জম্বির পাল্লায় পড়েছিল। তার এক সঙ্গীকে কামড়ানো হয়েছিল, কিন্তু সেই বিষয়টা লুকিয়েছিল, আর যা হওয়ার তাই হলো, সে জম্বি হয়ে গেল এবং বাকি লোকগুলোকেও সংক্রমিত করে দিল। তবে জিমি কোনো মতে বেঁচে ফেরে এবং সে ওই সমস্ত সংক্রমিত লোকগুলোকে এয়ারফিল্ডের একটা ওয়্যারহাউসে বন্ধ করে দেয়। জিমির সাথে তার মেকানিক বন্ধু রবিও বেঁচে ছিল, যে কিনা শহর থেকে পালানোর জন্য প্লেন ঠিক করছিল। অবশেষে বিমানটা তৈরি হয়ে যায় এবং তারা 3 জন মেক্সিকো যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু শেষ মুহূর্তে মলি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার বোন আর ছেলের চিন্তায় ব্যাকুল হয়ে ওঠে। সে এয়ারফিল্ডে স্টেশনে গিয়ে নিজের বোনকে কল করে, কিন্তু প্রতিবারই কল ভয়েস মেলে চলে যায়। মলির ভয় লাগতে থাকে যে কোনো খারাপ কিছু ঘটে যায়নি তো। সে বারবার কল করে এবং শেষমেশ অন্য প্রান্তে তার ছেলের আওয়াজ শোনা যায়। ছেলেটি জানায় যে তার মাসি এবং পালক মা বেশ কয়েকদিন ধরে নিখোঁজ এবং সে নিজের ঘরে লুকিয়ে আছে। মলি নিজের ছেলেকে কথা দেয় যে সে তাকে নিতে আসবে এবং তাকে ততক্ষণ লুকিয়ে থাকতে বলে। নতুন উদ্যম নিয়ে মলি ক্যাডিল্যাকের দিকে দৌড়ায়, কিন্তু সে দেখতে পায় যে চাবিগুলো গাড়িতে নেই। তার জিমির জম্বি হয়ে যাওয়া বন্ধুদের কথা মনে পড়ে। সে রেঞ্চ দিয়ে শিকল ভেঙে ওয়্যারহাউসে ঢোকে। ভেতরে সে একটা জম্বিকে মাটিতে পড়ে থাকতে দেখে, কিন্তু তল্লাশি করে কোনো চাবি পাওয়া যায় না। তখনই এক দাড়িওয়ালা জম্বি আক্রমণ করে। মলি রেঞ্চ দিয়ে তার মাথায় আঘাত করে এবং তাকে মেরে ফেলে দেয়, কিন্তু তার কাছেও চাবিগুলো থাকে না। খোঁজ জারি রেখে সে বয়লের রুমে যায়, যেখানে একটি জম্বি চিত হয়ে শুয়ে থাকে। যেই সে ঘোরে, মলি ভয় পেয়ে পড়ে যায় এবং হাত থেকে রেঞ্চ ছিটকে যায়। জম্বিটা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তখনই মলি কাছে পড়ে থাকা একটা ড্রিল মেশিন দেখতে পায়। সে কোনো মতে ড্রিলটা ধরে এবং জম্বির মাথায় ঢুকিয়ে তাকে শেষ করে দেয়, আর অল্পের জন্য বেঁচে যায়। পরে তার পকেটে সে অবশেষে ক্যাডিল্যাকের চাবিগুলো পেয়ে যায়। মলি দ্রুত গাড়ি চালিয়ে নিজের ছেলেকে বাঁচাতে বেরিয়ে পড়ে। রাস্তায় তার সেই জম্বি বন্ধুর কথা মনে পড়ে, যে অজান্তেই এই ভয়ঙ্কর সফরে তাকে সাহায্য করেছিল। কয়েক ঘন্টা পর সে লাস ভেগাসে পৌঁছায় এবং সেই পাড়ায় যায় যেখানে তার বোন এলি থাকত। বাড়িটা ফাঁকা মনে হয়। সে বেলচা তুলে নিয়ে ভেতরে যায়। রান্নাঘরে সে এলির স্বামীর মৃতদেহ খুঁজে পায়। তারপর সামনে এগোলে সে কাঁচের দরজার ওপর রক্ত দিয়ে লেখা একটি বার্তা দেখতে পায়, যাতে লেখা ছিল যে এলিকে কামড়ানো হয়েছিল এবং সে সব কিছু শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। অন্যদিকে এলির পোড়া শরীর পড়ে থাকে, যাতে সে জম্বি না হতে পারে এবং চেসের কোনো ক্ষতি না করতে পারে। ভাঙা মন নিয়ে মলি নিজের ছেলেকে খোঁজে, কিন্তু সে ঘরে তাকে পাওয়া যায় না। সে কাঁদতে শুরু করে। তখনই সে চাইনিজ হুইস্পার্সের সেই কৌটোটা দেখতে পায়, যেটা চেস ছোটবেলা থেকে যত্ন করে রেখেছিল। হঠাৎ সে পায়ের আওয়াজ শুনতে পায়। বেলচা হাতে নিয়ে সে বাইরে বেরিয়ে আসে, কিন্তু সামনে কোনো জম্বি নয়, বরং চেসের খেলার তাঁবু থাকে, যার ভেতরে তার ছেলে লুকিয়েছিল। মলি স্বস্তির শ্বাস ফেলে। সে নিজের ছেলেকে জড়িয়ে ধরে এবং কথা দেয় যে এখন থেকে সে তাকে আর কখনো একা ছাড়বে না। তারা দুজনেই শহর থেকে পালানোর প্রস্তুতি নেয়, কিন্তু সিঁড়ি দিয়ে নামতেই জম্বিদের একটা দল দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। মলি নিজের ছেলেকে পেছনে থাকতে বলে এবং নিজের সামনে গিয়ে দাঁড়ায়। জম্বিরা ভেতরে ঢোকা মাত্রই মলি বেলচা দিয়ে হামলা করে দেয়। মলি আর চেস জম্বি অ্যাপোক্যালিপস থেকে বাঁচতে পারল কিনা সেটা একটা রহস্যই থেকে যায়, এবং এর সাথেই এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো আপনাদের এই সিনেমাটা কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।